আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি ২০১৮ সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম জাগাপোচং। জিন জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব বিরাজমান। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু কিছু কিছু জিন এমনও আছে যারা মানুষের মতোই চলাফেরা করতে পছন্দ করে। আর তাদের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার পরিণাম হয় খুবই ভয়াবহ। ঠিক এমনই একটা ভয়ানক ঘটনা ঘটে যায় ইন্দোনেশিয়ায় মেলা নামের একটি মেয়ের সাথে, যেখানে সে একটি বাড়িতে যায় একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে ভয়ানকভাবে ফেঁসে যায়। সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। তার সাথে ঘটতে থাকে ভয়ানক অনাকাঙ্ক্ষিত ভৌতিক সব ঘটনা। এরপর কি হয়েছিল তার সাথে? সে কি আদৌ সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল? সেটাই দেখব আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক ভৌতিক ঘটনা থেকে। তো মুভির শুরুতেই আমরা হসপিটালে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যে বাচ্চাটি দেখাশোনা করছিল মিলা নামের একটি মেয়ে। সে ছিল এই হসপিটালেরই একজন নার্স। সেদিন তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার ইন্দা নামের এক বান্ধবীকে সেই অসুস্থ বাচ্চাটির দায়িত্ব দিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল। তখনই সে দেখতে পায় যে হসপিটালের সব নার্সরা ছুটোছুটি করে কোথাও যাচ্ছে। সেখানে গিয়ে সে খুবই কষ্ট পায়, কারণ সে দেখতে পায় বাচ্চাটি ততক্ষণে মারা গিয়েছে কোনো এক অজানা কারণে। তখনই আমরা দেখতে পাই সেখানে এসেছে সেই হসপিটালের একজন মহিলা কর্মকর্তা। সে মিলাকে একটা ডক্টরের ওষুধের ব্যাগ ধরিয়ে দেয় এবং বলে তাকে একজন অসুস্থ পেশেন্টের বাসায় যেতে হবে খুব শীঘ্রই। তখন মিলা বলে, আমার তো আজকের জন্য সব কাজ শেষ, শিফট শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন আমাকে যেতে হবে? তখন সেই মহিলাটি বলে, তোমাকেই সেখানে যেতে বলা হয়েছে। তো এরপর মিলা গাড়ি নিয়ে সে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জায়গাটা অনেক দূরে ছিল, এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে। তো সে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তাকে যে বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার পর সে একটু অবাকই হয়, কারণ বাড়িটি জনমানবহীন একটি এলাকায় ছিল এবং দেখে মনে হচ্ছিল খুবই পুরাতন একটি বাড়ি। এদিকে সে বেশ ভয়ও পাচ্ছিল। এরপর সে কোনো কিছু না ভেবেই বাড়ির ভিতরে প্রবেশ করে। তাকে সদর দরজা খুলে দেয় রাধিক নামের একটি ছেলে। সেই ছেলেটি বলে, আপনি যে পেশেন্টকে দেখতে এসেছেন সে কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, আর তিনি সম্পর্কে আমার মা হন। যেহেতু পেশেন্ট মারা গিয়েছে, তাই মিলার এখানে আর কোনো প্রয়োজন নেই। তাই সে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠে ফিরে আসতে চাইছিল, কিন্তু তখনই তার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন রাধিক এসে তাকে বলে যে তার কোনো সাহায্যের প্রয়োজন কিনা। তখন আমরা আবারও দেখতে পাই গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছে। এখন কোনো সমস্যা নেই। তখন আকুতি মিনতি করে রাধিক, বলে তার একটা সাহায্য প্রয়োজন। এরপর সে মেলাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সে বলতে থাকে রীতিনীতি মেনে তার মাকে দাফন করা হবে, কিন্তু দাফন করার আগে তার মাকে ভালোভাবে গোসল করাতে হবে। যে কারণে মিলাকে দরকার, রাধিক গোসল করাতে পারবে না, কারণ এই মহিলাটি তার নিজের মা নন। আসলে এই মহিলাটি তার সৎ মা, আর মৃত মায়ের নাম ছিল সুলাশ্রী। এরপর রাধিক কাফনের কাপড় এগিয়ে দেয় মিলাকে, বলে তার মা সুলাশ্রীকে গোসল করিয়ে দিতে। তখন মিলা তার কথা মতো সেই মহিলাটিকে গোসল করাতে শুরু করে। গোসল করানোর পর কাফনের কাপড় পরিয়ে দেয়। এরপর তার কাজ শেষ করে সে উপরের তলায় চলে যায় সেখান থেকে তার ব্যাগটি আনতে, যেটি সে চিকিৎসার জন্য এনেছিল। সে যখন সেটা নিয়ে সেখান থেকে চলে যাবে, এমন সময় আমরা দেখতে পাই রাধিক ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনের অন্য পাশ থেকে কেউ একজন তাকে বলছিল সে তার মায়ের ডেথ সার্টিফিকেট সাবমিট করার জন্য। মিলা চলে যাচ্ছে দেখে রাধিক তাকে বলে তাদের রিলেটিভরা আসতে আসতে কাল সকাল হয়ে যাবে, আর বাড়িতে তার ছোট মেয়ে নবী একা থাকে। এদিকে রাধিকের তার মায়ের সার্টিফিকেট জমা দেওয়ার জন্য একটু শহরে যেতে হবে। তাই সে মিলাকে বলে সে যেন আজকের রাতটা কষ্ট করে এখানেই থেকে যায়। মিলা যদিও এটা করতে চাইছিল না, কিন্তু তার মনে কোথাও একটা মনুষ্যত্ববোধ ছিল, যার কারণে সে না করতে পারছিল না, কিন্তু সে কিছুটা হলেও ভয় পাচ্ছিল। তো যাই হোক, এদিকে রাধিকও তার কাজে চলে যায়। মিলা সুলশ্রীর মৃতদেহকে নিচে রেখে উপরে নবীর কাছে চলে যায় এবং সেখানে গিয়ে মিলা নবীকে দেখতে পায় সে ঠিকঠাক মতো হাঁটতেও পারে না, লাঠি দিয়ে তাকে হাঁটতে হয়। এরপর মিলা যখন আবারও নিচে আসে, তখন সে দেখতে পায় সে সেখানে একটা টেপ রেকর্ডার একা একাই চলছিল। মিলা যখন সুলশ্রীর মৃতদেহের পাশে যায়, তখন সে উপরের তলা থেকে নবীর আওয়াজ শুনতে পায়। সে বিপদ বুঝে দ্রুত উপরে চলে যায় এবং উপরে গিয়ে দেখতে পায় নবী কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে খাটের নিচে চলে গিয়েছে। নবী বারবার সামনে থাকা আলমারির দিকে ইশারা করছিল, কারণ সেটার ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছিল। মিলা ভয়ে ভয়ে আলমারিটি খোলে, কিন্তু ভিতরে সবকিছুই স্বাভাবিক ছিল। প্রচন্ড ভয়ের কারণে নবীর শ্বাসকষ্ট শুরু হয়, তাই মিলা তাকে ইনহেলার দিয়ে বিছানায় শুইয়ে দেয়। এদিকে মিলার গলাও শুকিয়ে আসছে।
এরপর সে চলে যায় পানি খাওয়ার জন্য, কিন্তু আমরা পর্দার পিছনে একটা লাশের অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেটাকে মিলা খেয়াল করে না। সে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে তখনই সে তার সামনে দেখতে পায় পর্দার উপরে কোনো একটা লাশের অবয়ব। সে ভয়ে ভয়ে সেই পর্দাটি সরায়, তখন সেখানে কিছুই ছিল না। সে ভাবছিল এটা হয়তো তার মনের ভুল, সে সেখানে আজব রকমের শব্দ পাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই তার পিছনেই রয়েছে সেই ভয়ানক লাশটি, যেটাকে মিলা তখনও লক্ষ্য করেনি। তবে হঠাৎ করেই তার সামনে দিয়ে একজন দৌড়ে চলে যায়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ মিলা স্বপ্ন দেখছিল, কিন্তু সে পাশে তাকিয়ে দেখে সেখানে নবী নেই। ছোট মেয়েটি কোথায় চলে গিয়েছে তাকে খুঁজতে মিলা সিঁড়ির দিকে আসে। সেখানে এসে মিলা দেখতে পায় নবী এক দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? নবী তো লাঠি ছাড়া চলতেই পারে না। মিলা এই সব কিছু দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর সেও নিচে নেমে আসে আর বাসার বাইরে চলে যায় নবীকে খোঁজার সময়। নবীর ইউজ করা লাঠিটি তার পায়ের নিচে দেখতে পায়। সে যখন উপরে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে নবী বাসার ছাদে একাই দাঁড়িয়ে আছে, যেন সে এখনোই নিচে লাফিয়ে পড়বে। মিলা তখনই দৌড়ে গিয়ে নবীকে সেখান থেকে নামিয়ে আনে। এরপর রাধিক মিলাকে কল করে আর বলে সে বাড়ির কাছাকাছি চলে এসেছে, মিলা চাইলে এখন আসতে পারে। তখন মিলা রাধিককে বলে সে নবীকে এখানে একা রেখে চলে আসা মোটেও ঠিক হবে না, কারণ সে কিছুক্ষণ আগেই ছাদের কিনারায় দাঁড়িয়েছিল। একটু হলেই সে ছাদ থেকে পড়ে যেত। তাই রাধিক একেবারে বাসায় ফিরলেই সে চলে যাবে। কিন্তু রাধিক মিলাকে বলে নবীর একা বাসায় থাকার অভ্যাস রয়েছে, কোনো সমস্যা নেই। এটা শুনে মিলা কিছুটা অবাক হয়। এরপর মিলা যখন নবীর কাছে যায় তখন সে দেখে নবীর শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তাই সে নবীকে কফি বানিয়ে দেয় যাতে শরীর কিছুটা গরম হয়। এরপর মিলা নবীকে জিজ্ঞেস করে যে এত উপরে তুমি কিভাবে উঠেছো? কিন্তু নবী কিছুই বলে না। আর তখনই আমরা শুনতে পাই কিছু অদ্ভুত আওয়াজ, যেটা আসছিল দরজার ওপার থেকে। মেলা যখন ভয়ে ভয়ে সেখানে গিয়ে দরজাটা খুলবে তখনই নবী তার হাত ধরে ফেলে আর তাকে দরজাটা খুলতে দেয় না। এরপর আমরা দেখতে পাই নবীর শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। মিলা তখন দৌড়ে উপর থেকে ইনহেলার আনতে যায়। তখনই তার সামনে থাকা ছোট্ট একটা আয়নাতে সে দেখতে পায় তার পিছনেই রয়েছে কাফনের মোড়ানো একটা ভয়ানক লাশ। কিন্তু সে ভয়ে ভয়ে পিছনে তাকাতে সে সেখানে আর কিছুই দেখতে পায় না। সে যখন আবারও আয়নার দিকে তাকাবে তখনই সে ভয়ানক লাশটি তার সামনে চলে আসে। সেটা দেখে সে কোনো রকম দৌড়ে ঘর থেকে বের হতেই যাবে, তখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। মিলা তখন অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ পর দরজাটি একা একাই খুলে যায় আর সে নবীর ঘরের দিকে চলে যায়। সে যখন নবীর ঘরের দিকে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে সুলাস্ত্রীর লাশটা যেখানে ছিল না। এরপর সে নবীর কাছে গিয়ে নবীকে ইনহেলার দেয় আর সেখানে আন্দাজ করতে পেরে সে নবীকে নিয়ে বাইরে চলে আসে এবং তারা গাড়িতে উঠে পড়ে। এরপর সে যখন গাড়ি স্টার্ট দিবে এমন সময় সে গাড়ির সামনে আবারও সেই ভয়ানক লাশটিকে দেখতে পায়। আর পাশে তাকাতেই সে নবীকে সেখানে আর দেখতে পায় না এবং বাইরে তাকিয়ে সে নবীকে আশ্চর্যজনকভাবে হাওয়ায় ভাসতে দেখতে পায়। নবীকে কোনো এক অশুভ শক্তি ঘরের দিকে ভাসিয়ে নিয়ে যায়। মিলা নবীর বিপদ বুঝতে পেরে আবারও ভয়ে ভয়ে সে বাড়ির মধ্যে প্রবেশ করে। সে ঘরে ঢুকতে সেখানে একটি চেয়ার দেখতে পায়, যেটা একা একাই নড়ছিল। সেখানে সুলশ্রীর লাশটাও ছিল না, কিন্তু তখনও একটি লাশ তার সামনে এসে পড়ে। এতে মিলা প্রচন্ড ভয়ে দৌড়ে নবীর রুমে চলে যায়। আর সেখানে যেতেই সে লক্ষ্য করে নবীর ঘরের এক কোণ অন্ধকার হয়ে রয়েছে আর সে এখানে নৌকারে বসে রয়েছে। আর সে মিলাকে বলতে থাকে যে আমার জীবন্ত মানুষের শরীর চাই। এটা বলে নবী দেয়াল পেরে উপরে উঠে যায়। ঠিক তখনই নবী উড়ে এসে মিলার উপর অ্যাটাক করে। মিলা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই শয়তানটি তার শক্তি বলে মিলাকে আবারও আটকাতে চাইছিল। কিন্তু মিলা কোনো মতে সেই রুম থেকে বের হয়ে যায় আর দরজাটি বন্ধ করে ফেলে। এতেই আমরা বুঝতে পারি যে নবী আসলে কোনো মানুষ ছিল না, কিন্তু মিলা সেটা তখনও বুঝতে পারছিল না। মিলা আবারও সেই দরজাটি খোলে, কিন্তু রুমের ভিতরে সে নবীকে দেখতে পাচ্ছিল না। তখনই সেখানে থাকা আলমারির ভেতর থেকে নখ দিয়ে আঁচড়ানোর কোনো একটা শব্দ ভেসে আসছিল। মিলা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং সে লক্ষ্য করে নিচে একটা কাফনের কাপড়ের মতো উপরে রয়েছে, যেটা বের হয়ে এসেছিল সেই আলমারির ভেতর থেকে। সেই কাপড়টি ধরে মিলা টানতে শুরু করে, কিন্তু আলমারির ভেতর থেকেও যেন কেউ একজন কাপড়টা টেনে ধরেছিল। ঠিক এমন সময় একজোড়া ভয়ানক হাত এসে কাফনের কাপড়টি ধরে জোরে টান দেয় আর মিলাকে নিয়ে চলে যায় সে আলমারির ভেতরে এসে। এরপরে মিলা সেখানে লাইট জ্বালিয়ে দেখতে পায় এক ভয়ানক লাশকে, যেটা কাফনের কাপড়ে মোড়ানো ছিল। মিলা সেটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে।
আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসতে যাবেই এমন সময় সে সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায়। ঘরটি ছিল তখন পুরো অন্ধকার। সে টর্চ লাইট দিয়ে সামনে মারতে দেয়ালের মধ্যেও সে সেই ভয়ানক লাশটিকে দেখতে পায়। মিলা বাড়ি থেকে বের হতে চাইছিল, কিন্তু বাড়ির সদর দরজা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, যেটা সে একদমই খুলতে পারছিল না। সে তখন অসহায়ের মতো সেখানে অনেকক্ষণ বসে থাকে। এরপর সে মনের ভেতরে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সে সামনে থাকা একটি রুমের মধ্যে যায়, আর সেখানে একটি সিন্দুক খুঁজে পায়। সে যখন সিন্দুকটি খুলে তখন ওই মুভির আসল রহস্য ফাঁস হয়। সিন্দুকে সে কিছু ছবি দেখতে পায়, আর আজব বিষয় হচ্ছে সেই ছবিগুলোর মধ্যে তার ছবিও ছিল, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায় তখন যখন সে দেখতে পায় সেখানে রয়েছে রাধিকের ছবি, যে কিনা ছবিতে মৃত ছিল। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার আর বোঝার বাকি থাকে না এই বাড়িতে যারা রয়েছে তারা সবাই মৃত। তখনই সেখানে রাধিক নবী চলে আসে। এখানে আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই সুলশ্রী একটা হারিকেন নিয়ে উপরের দিকে যেতে থাকে। সেখানে বিছানায় শুয়েছিল সুলশ্রীর হাজবেন্ড। তার হাতে মাত্র 3 দিন সময় রয়েছে তার স্বামীর আত্মা অন্য কারো শরীরে প্রবেশ করানোর জন্য, নয়তো তার হাজবেন্ড মারা যাবে। তখনই আমরা বর্তমানে চলে আসি। এখানে রাধিক ঘটনাটির আরও একটি টুইস্ট রিভিল করে, অর্থাৎ সুলাশ্রী নামের যে মহিলাটি ছিল সেটা রাধিকের মা নয়, এটা হলো রাধিকের স্ত্রী। আসলে রাধিক যখন বুড়ো হয়ে গিয়েছিল তখন তার স্ত্রী সুলাশ্রী একটা নতুন ছেলের ভেতরে রাধিকের আত্মা প্রবেশ করিয়েছিল। আর এখন যেহেতু সুলাশ্রীর নতুন শরীর প্রয়োজন, তাই তার হাজব্যান্ড হিসেবে রাধিক তার স্ত্রী সুলাশ্রীর নতুন বডির জন্য মিলাকে বাছাই করেছে। যেটা শুনে মিলা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তার বুঝতে বাকি থাকে না যে এখানে যারা আছে কেউই মানুষ নয়, সবাই জিন। কিন্তু সেটা বুঝতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কোনো রকমে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সব রাস্তাই বন্ধ। এরপর সে বাড়ি থেকে বের হওয়ার জন্য উপরের জানালা দিয়ে নিচে লাফ দেয়। সে কোনো রকমে আহত অবস্থায় উঠে বাড়ির গেটের বাইরে বের হতে যাবে, তখনই পিছন থেকে রাধিক এসে মিলার মাথায় আঘাত করে ফেলে। মিলা জ্ঞান হারিয়ে ফেলে। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রাধিক, মিলা আর সোলাশ্রীর দেহ পাশাপাশি রেখে কোনো একটা রিচুয়াল শুরু করেছে। এটা ছিল এক দেহ থেকে অন্য দেহে আত্মা ট্রান্সফার রিচুয়াল, অর্থাৎ রিচুয়াল করে সুলাশ্রীর দেহ থেকে তার আত্মা মিলার দেহে আর মিলার আত্মা সুলাশ্রীর দেহে ট্রান্সফার করা হবে। তো এই কালো জাদু যখন সম্পূর্ণ হয়, মিলা তখন উঠে বসে এবং মিলার শরীরে এখন রয়েছে সুলাশ্রীর আত্মা। এবার সুলাশ্রীর ভেতরে থাকা মিলার আত্মা সহ তাকে কবরে দাফন করা হয়। কবর থেকে মিলা যখন চোখ খুলে তখন তার আর কিছুই করার নেই, রাধিক তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই তারা 3 জন, যারা কেউ মানুষ ছিল না, যারা বেঁচে রয়েছে অন্য মানুষের শরীরে। সেখানে নবী বলে তার এই ছোট্ট মানুষের শরীরে থাকতে আর ভালো লাগছে না, তার দরকার যুবতী কোনো মেয়ের শরীর, কারণ তার বয়সটাও যে যুবতীর মতোই। আসলে নবী হচ্ছে রাধিকা সুলাশ্রীর মেয়ে। এরপর মিলার শরীরে থাকা সুলাশ্রী বলতে থাকে যে সমস্যা নেই, তুমি পেয়ে যাবে তোমার দেহ। তখনই হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে উঠে। নবী গিয়ে দরজাটি খুলে দেয়, আর আমরা আবারও দেখতে পাই সেখানে এসেছিল মিলার হসপিটালের বান্ধবী ইন্দা। সে সেখানে মিলাকে খুঁজতে এসেছিল। তাকে দেখে নবী রহস্যময়ভাবে হেসে ওঠে। তার মানে হলো নবিয়া অলরেডি তার জন্য নতুন বডি পেয়ে গিয়েছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জিনরা কিন্তু 1000 বছর বেঁচে থাকে, কিন্তু সেই তুলনায় মানুষ বেঁচে থাকে খুবই কম সময়। আর যেসব জিন মানুষের মতো জীবনযাপন করতে চায় তাদের প্রয়োজন হয় মানুষের দেহ, কিন্তু মানুষের দেহ তো বেশি দিন পৃথিবীতে স্থায়ী হয় না, যে কারণে তাদের নতুন নতুন বডির প্রয়োজন হয়। আর এটা হয়তো চলতেই থাকবে। তো এই মুহূর্তে মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।